দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি আপনাদের অত্যন্ত জনপ্রিয় মুখ ডক্টর তাজ হাশমি, যিনি আহ, বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং সামরিক বিশেষ বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করে থাকেন। ডক্টর হাশমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি যেমনটি জানেন, আমরা সবাই জানি যে সাম্প্রতিক সময়ে 42 জন বুদ্ধিজীবী রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দিয়েছেন কিছু অভিযোগ তুলে ধরে, যে প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করার জন্য। তার বিরুদ্ধে অভিযোগ মূলত দুর্নীতির অভিযোগ। তো হঠাৎ করে এই 42 জন বুদ্ধিজীবীর এই যে দেশপ্রেম জেগে উঠলো, আমরা কিন্তু গত 12 বছরে তাদের তেমন কোনো ভূমিকা কোনো ক্ষেত্রেই দেখিনি। লুটপাটের বিরুদ্ধে দেখিনি, ধর্ষণের বিরুদ্ধে দেখিনি, এবং এমনকি 30শে ডিসেম্বর মধ্যরাতে নির্বাচনের পরেও আমাদের এইসব সুশীল সমাজের কোনো ভূমিকা ছিল না। সিভিল সোসাইটির যারা প্রধান, তাদের কোনো ভূমিকা ছিল না। এবং হঠাৎ করে তাদের এই যে দেশপ্রেম জাগ্রত হলো, সে বিষয়টি আপনি কিভাবে দেখেন? কারণ এর মধ্যে ধরুন ইউএস সিনেটররা যে বা নিষেধাজ্ঞার যে চিঠি দিয়েছে, সে প্রসঙ্গের পরেও তাদের কোনো সারা শব্দ নেই। তারা এখন হঠাৎ করে এই সিইসি নিয়ে তাদের এই যে মাথা ব্যথা বা তাদের এই যে জাগরণ, আপনি কিভাবে দেখেন? আমিও একটু অবাক হয়েছি। আর আগেই বলে নিচ্ছি যে 42 জনের ভেতরে অন্তত অর্ধেকেরও বেশি আমার পূর্ব পরিচিত এবং অনেকেই খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কলিগ ছিলেন। শ্রদ্ধেয় ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, আমার বন্ধু আহমদ কামাল, স্বপন আদনান, এরা সবাই খুব ব্রিলিয়ান্ট এবং সবাই খুব নামকরা স্কলার। সিরাজুল ইসলাম চৌধুরী, স্বপন আদনান কেমব্রিজে পিএইচডি করা, আহমদ কামাল এএনইউ অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করা লেখক, প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, এতে কোনো সন্দেহ নেই। তবে আমিও এই প্রশ্ন তুলেছিলাম এবং ডক্টর বদিউল আলম মজুমদার আমাকে কালকে ফোন করে কিছুটা ঘটনার ব্যাকগ্রাউন্ডটা জানালেন এবং বললেন যে একেবারেই কোনো প্রোটেস্ট না হলে তো হয় না, ভালো দেখায় না, তো বেটার লেট দেন নেভার। যেটা আপনার প্রশ্নের উত্তর, যে 2 বছর করিনি আমরা, এতটা আলোচনা সমালোচনা করি নাই এবং এরা খবর কাগজে ছাপানো হয় না। সুতরাং রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে চিঠি দিলে এটা যদি খবর কাগজে প্রচারিত হবে এবং এর দ্বারা একটা প্রতিবাদের ব্যাপারটা সোচ্চারিত হবে। তো আমি এর সঙ্গে মত প্রকাশ করা, মানে সহমত প্রকাশ করা বা দ্বিমত প্রকাশ না করেই বলছি যে আমি আমার ফেসবুক পোস্টটিকে আমি বলেছি যে এই 42 জন বুদ্ধিজীবীর তথাকথিত রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে চিঠি দেয়াটা এবং অভিযোগগুলো হচ্ছে ইলেকশন কমিশন দুর্নীতি করছে, 3-4 জন ইলেকশন কমিশনার সরকারি বরাদ্দ 2টো গাড়ির বদলে 3টা করে গাড়ি ব্যবহার করছেন, 2 কোটি টাকা ইলেকশন কমিশনার নুরুল হুদা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন, সেই বাবদ খরচ হিসাবে দেখানো হয়েছে। তো এগুলো তো আমি মনে করি যে হাজার হাজার কোটি টাকা, বরং বলা যায় লক্ষ লক্ষ কোটি টাকা এই 12 বছরে লুটপাট হয়েছে। সে তুলনায় এটা একটা, যেটাকে ইংরেজিতে বলে পিনাট, চিনে বাদাম চুরির মতো। এবং আমি বলেছি যে এই ইলেকশন কমিশনার যারা প্রত্যক্ষভাবে হাসিনার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য দায়ী, এবং তারা যে সারা দেশের সঙ্গে বেইমানি করেছে, ব্যভিচার করেছে, এই নির্বাচনের নামে প্রহসন করে একটা স্বৈর শাসন স্থাপন করেছে, সেই অপরাধের তুলনায় 2 কোটি টাকা তসরুফ করা আর 2টোর বদলে 3টা করে সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগ, আমি বলেছি এটা খুনি ধর্ষকের বিরুদ্ধে মুরগি চুরির মামলা করার মতো। আমি আমার এই সহকর্মী এবং পুরনো বন্ধুদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তারা যেটা করেছেন এটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে এবং আমি মনে করি যে এটার দ্বারা কোনো কিছু অর্জিত হবে না এবং এটা কোনো
সোচ্চার কোনো প্রতিবাদও নয়। এই যে আপিল করা, দরখাস্ত করা, পিটিশন দেয়া, এটা ব্রিটিশ সরকার কলোনিয়াল ব্রিটিশ আমলে এটা তারা অ্যালাউ করেছিল। তখন ভারতবাসীরা গভর্নরের কাছে বা গভর্নর জেনারেল বা লাট সাহেবের কাছে চিঠি লিখতে পারতো, পিটিশন করতে পারতো বিনয়ের সঙ্গে, অতি ভদ্রভাবে, অধীনের বিনীতি নিবেদন, এই যে এই ধরনের একটা চিঠি লেখার মতো, এবং যেখানে তাকে রাষ্ট্রপতি হিসাবে স্বীকার করা হচ্ছে। আমি তো এই আব্দুল হামিদকে সবসময় গোপাল ভাঁড় বলি, একটা ক্লাউন, একটা অশ্লীল মানুষ, অর্ধশিক্ষিত, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসাবে ঢুকতে পারেনি। নিজেই বলেছেন যে আমি ম্যাট্রিকে 3rd ডিভিশন, ইন্টারমিডিয়েটে 3rd ডিভিশন, সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি নাই। তো ও তো আমাদের ছাত্র হবার যোগ্য নয়, কিন্তু রাষ্ট্রপতি হয়ে এখন ঘাড়ের উপর বসে আছে, মাথার উপর বসে আছে, তাকেও যে আমার রাষ্ট্রপতি বলে, মহামান্য রাষ্ট্রপতি বলতে হবে, এটা তো আমার মর্যাদা, আত্মমর্যাদা এটা সায় দেবে না। আমাকে যদি বলা হতো যে তুমি একটা সিগনেচার দাও, আমি তো নিশ্চিতভাবে বলতে পারি যে আমি এই ধরনের একটা অ্যাপিল একজন অবৈধ সরকার, রাষ্ট্রপতি, একটা অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ রাষ্ট্রপতি, যাকে আমি সবসময় ক্লাউন বলি, গোপাল ভাঁড় বলি, তার যে সমস্ত কথাবার্তা, এগুলো অশ্লীল এবং একটা ভাড়ামি ছাড়া কিছু না। তাকে আমি চিঠি লিখে কি করব, কেন লিখব? আর সবচেয়ে বড় প্রশ্ন এটা, আমি বদিউল আলম মজুমদার এবং আহমদ কামালের সঙ্গে টেলিফোনে আমি বলেছি যে ধরেন হাসিনা সরকার আপনাদের এই চিঠি পাওয়ার পরে এই ইলেকশন কমিশনার নূর হুদাকে অপসারণ করলো, এবং যারা যারা দুটোর বদলে 3টা করে সরকারি গাড়ি ব্যবহার করছে, টাকা পয়সা লুটপাট করেছে কয়েক কোটি টাকা মাত্র, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলো, তাহলে আপনারা কি করবেন? তখন তো হাসিনার মুখ খুলবে, হাসিনা বলবে যে দেখেন আপনারা, যখনই কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ এসছে, প্রমাণ সাপেক্ষে অভিযোগ প্রমাণ হওয়ার পরে আমার সরকার তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। জি স্যার, এখন ধরুন স্যার, আমরা শেখ হাসিনার এই শাসন আমলের যে যে প্রবণতা দেখছি, নুরুল হুদাকে কিন্তু ব্যবহার করা শেষ, নুরুল হুদার পারপাস কিন্তু শেষ, নুরুল হুদার অধীনে কিন্তু আর সামনে নির্বাচন আর হচ্ছে না। তো নুরুল এখন মানে অনেকে মনে করেন যে এটা গভর্নমেন্টের কোনো কৌশল কিনা, যে নুরুল হুদাকে এখন সরিয়ে দিয়ে আরেকটা নির্বাচন কমিশন গঠন করা, এবং যার আন্ডারে পরবর্তী নির্বাচন হবে, এবং তখন আর প্রশ্ন উঠবে না যে না, এরা তো এইভাবে আসছে এই নির্বাচন কমিশন। অর্থাৎ এরা বিটিম হিসেবে কাজ করছে কিনা, আপনার কি মনে হয়? আমি ঠিক কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি না, বিশেষ করে এখানে, যেখানে ডক্টর সিরাজুল ইসলাম, স্বপন আদনান, আহমদ কামাল এবং আমার আরো জানা কিছু বন্ধু বান্ধব আছেন, আনু মোহাম্মদ, তারাই শেখ হাসিনার টোপ গিলে তাদেরকে লেজিটিমাইজ করার জন্য একটা নতুন ইলেকশন কমিশনারের বৈধতা দেওয়ার জন্য। স্যার 42 জন তো, স্যার 42 জন তো আর এই প্ল্যান জানবে না স্যার, প্ল্যান জানবে কি মেকার, দুই একজন। এদের কেউ এরকম একটা ব্যাপারে জড়িত থাকবেন বলে আমার মনে হয় না। তবু তারা যে কাজটা করেছেন, এটা একটা আমার কাছে কেমন, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি, যে একটা ন্যাক্কারজনক ব্যাপার। মানে এটা একটা ছেলে মানুষই, যেটা আমি বললাম, হাসিনা সরকার যদি এদেরকে সরিয়ে দেয় এদের দাবি অনুযায়ী, তারপরে হাসিনা বলবে যে দেখো, আমি তো কোনো দুর্নীতির প্রশ্রয় দেই না, এই যে নির্বাচন তোমরা বলছো এখানে রিগিং হয়েছে, চুরি হয়েছে, ভোট চুরি হয়েছে, এগুলোর সঙ্গে আমি নেই, যেখানে আমি অভিযোগ পেয়েছি নির্বাচন কমিশনকে পর্যন্ত আমি বাতিল করে ফেলছি। এটা সম্ভাবনা খুবই কম, তবে একেবারে কি আমরা এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারি যে হাসিনা এদের দাবির প্রেক্ষিতে এটার নুরুল হুদাকে সরিয়ে দেবেন? তবে স্যার, আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে আওয়ামী বুদ্ধিজীবী বা আওয়ামী টেলিভিশন কিন্তু এটা নিয়ে তুমুল আলোচনা চলছে, এখন তুমুল বিতর্ক চলছে। বলা হচ্ছে যে এরা সবাই বিএনপি করে, বিএনপি জামাতের লোক,
এরা এই করছে সেই, অর্থাৎ বিষয় কিন্তু খুবই সাধারণ, কিন্তু এটাকে তারা মানে প্রতিরোধ করছে, এটা সমালোচনা করছে। সমালোচনা করে তারপরে একদিন দেখবেন যে শেখ হাসিনা বলবে যে না এটা আসলে অর্থবহ, বা রাষ্ট্রপতি বলবে যে হ্যাঁ এটা ঠিক আছে, এই ওদেরকে চায়ের দাওয়াত দাও, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল লাগবে না, চায়ের দাওয়াত দিয়ে এদেরকে বিদায় করো। আপনি যদি দেখেন যে সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি এস কে সিনহাকে যেভাবে ঘাট ধরে বের করে দেওয়া হলো অপমানজনক ভাবে, তখন আমাদের সুশীল সমাজ কোথায় ছিল? কিংবা কিংবা স্যার এই যে সাম্প্রতিক সময় যে সেনা প্রধানের যে বক্তব্য, গুম খুনের বিষয়টি নিয়ে তার যে স্বীকারোক্তি, এটি নিয়ে তো তাদের কোনো বক্তব্য আমরা পেলাম না। তারা, আমি ওখানে আসছি। জি জাস্টিস সিনহা আমাকে টেলিফোনে বলেছিলেন, বিশদ বর্ণনা দিয়েছেন, ওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যে তাকে যখন প্রেসিডেন্ট আব্দুল হামিদের অফিসে ডাকা হলো, উনি বলছেন যে ওখানে গিয়ে দেখি শেখ হাসিনা এবং আইনমন্ত্রীও বসে আছেন, প্রেসিডেন্ট, আইনমন্ত্রী এবং শেখ হাসিনা। এবং এক পর্যায়ে উনি বললেন যে তাকে তো ক্ষত ভাষায় গালাগালি করা হয়েছে, এবং শেখ হাসিনা চেয়ার থেকে উঠে সিনহার, জাস্টিস সিনহার বক্তব্য অনুযায়ী, আমি ওনাকে কোট করে বলছি, যে আমাকে উনি লাথি মেরেছেন। উনি বলছেন আমার প্রায় পড়ে যাওয়ার মতো উপক্রম। শেখ হাসিনা চেয়ার থেকে উঠে এসে উনাকে লিটারালি উনার গায়ে লাথি মেরেছেন। এরকম একটা ঘটনা যদি একটা দেশের প্রধানমন্ত্রী করতে পারে রাষ্ট্রপ্রধানের সামনে, মানে তখনও উনি চিফ জাস্টিস, তাকে যদি লাথি মারতে পারে, তাহলে এই সরকার যে কোনো মুহূর্তে নুরুল হুদাকে ঘাড় ধরে বের করে দিতে পারে। তো কেন এই শেখ হাসিনা লাথি মারলো, অর্থাৎ কি বক্তব্য ছিল তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, যে উনি ওই 16th অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করেছেন, যে জন্য তাকে ডেকে পাঠানো হলো আব্দুল হামিদের অফিসে। তো জাস্টিস সিনহা আমাকে বলছেন যে আমি তো প্রধানমন্ত্রী হাসিনাকে ওখানে এক্সপেক্ট করি নাই, গিয়ে দেখি উনি বসে আছেন, আইনমন্ত্রী বসে আছেন, এবং সেখানে হাসিনা এক পর্যায়ে উঠে এসে আমাকে লাথি মারলেন। এবং এটা যদি ঘটতে পারে, তো নুরুল হুদাকে বের করে দিতে পারেন। নুরুল হুদার পরিচয় আপনাদের দেয়া উচিত। 1973 সালে যখন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী, তখন তার দোর্দণ্ড প্রতাপশালী পলিটিক্যাল সেক্রেটারি, রাজনৈতিক যে সচিব ছিলেন তোফায়েল আহমদ। তোফায়েল আহমদ, যিনি নিজে ওই যে সয়েল সায়েন্সে, মৃত্তিকা বিজ্ঞানের একজন রেয়ারেস্ট থার্ড ক্লাস এমএসসি, তিনি তখন বিভিন্ন লোকজনকে নিয়োগ দিচ্ছেন, এবং তার আমলে তথাকথিত মুক্তি বাহিনীদের নিয়ে এই যে সিভিল সার্ভিস পরীক্ষা, সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস যেটা আগে ছিল, ওইটা না নিয়ে তারা এই যে সিভিল সার্ভিস, ফরেন সার্ভিস, পুলিশ সার্ভিস, ট্যাক্সেশন, তারপরে কাস্টমস, যেখানে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারদের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার যে নিয়ম ছিল পরীক্ষার মাধ্যমে, সেটা না করে তোফায়েল আহমদ ইন্টারভিউ নিয়ে নিয়ে তার জানাশোনা ছাত্রলীগ বা আওয়ামী লীগ পন্থী লোকজনদেরকে ধরে ধরে এই সিভিল সার্ভিস এবং ফরেন সার্ভিস, পুলিশ সার্ভিসে চাকরি দিল। ওটা সবাই বলতো তোফায়েল সার্ভিস। ওই সময়ে আমি যখন ওই সিএসএস পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা, তখন ওই পরীক্ষার হলো না, তোফায়েল সার্ভিসের মাধ্যমে এই যে একজন কট্টর আওয়ামী লীগার, হয়তো ইপিসিএস পরীক্ষা দেবার যে সাহস যোগ্যতা ছিল না, তাকে সিভিল সার্ভিস দেয়া হলো, এবং তাকে 2001 সালে খালেদা জিয়ার সরকার বরখাস্ত করল। এইরকম যে যাকে বিএনপি সরকার বরখাস্ত করেছে, যাকে তোফায়েল সার্ভিসের মাধ্যমে বেআইনি ভাবে পেছনের দরজা দিয়ে সিভিল সার্ভিস সার্ভেন্ট করা হয়েছে, সেই লোককে ইলেকশন কমিশনার করাটাই তো একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। যে তার তো আওয়ামী লীগ ছাড়া বিএনপি বা আর কাউকে সমর্থন করার কোনো ন্যূনতম কি বলে সম্ভাবনাও ছিল না। এমনি তো উনি বিতর্কিত, তাকে আমরা বলি তোফায়েল সার্ভিসের লোক। এখন তাকে সরানোর জন্য আরেকজন অবৈধ প্রেসিডেন্টের কাছে যাওয়া, এটা কতটা সমীচীন, কতটা মানে ন্যায়সঙ্গত আমি বলতে পারবো না। তবে আপনি যেটা বললেন যে অনেকে আওয়ামী ঘরানার লোকজন বলছে এটা বিএনপি পন্থীদের একটা
কারসাজি, যেটা আব্দুল গফফার চৌধুরী জনকণ্ঠ পত্রিকায় পরশুদিন একটা আর্টিকেল লিখেছেন বেশ বড়। সেখানে উনি বলছেন এই 42 জন হচ্ছে গুপ্ত বিএনপির দালাল। সুতরাং এরা শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলার জন্য এই ধরনের একটা ন্যাক্কারজনক কাজে তিনি এটা প্রোটেস্ট করছেন, যেটা এই ধরনের চিঠি দেওয়া উচিত হয়নি। তো আমি মনে করি চিঠি দেওয়া উচিত হয়নি অন্য কারণে, যে চিঠি দিয়ে 42 জন অনিচ্ছা সত্ত্বেও একটা মানে এক ধরনের ভুল করে ফেলছেন, তারা সরকারকে বৈধতার একটা স্ট্যাম্প দিয়ে দিচ্ছে। আপনি আব্দুল হামিদের কাছে যাওয়া মানেই তাকে রাষ্ট্রপতি হিসাবে মেনে নেয়া। আমি তাজ হাসমি এত দূরে বসে যেটা আমি সাহস করে বলতে পারি যে আমি শেখ হাসিনার সরকারকেও অবৈধ মনে করি, তার সঙ্গে তার যত সাঙ্গ পাঙ্গ, যে লোক এই যে আজিজের ভাই খুনি জোসেফ, তোফায়েল আহমদ জোসেফকে যে ফাঁসির কাষ্ঠ থেকে বের করে বেকসুর খালাস করে দিল, এবং যে তোফায়েল জোসেফ এখন একজন ভিআইপি হিসেবে ঘুরে বেড়াচ্ছে ঢাকা শহরে, ক্যান্টনমেন্টের ভেতরে থাকে, তাকে ক্ষমা প্রদর্শনকারী আব্দুল হামিদ, তার সঙ্গে তো ওই জিল্লুর রহমান যে এর আগে প্রেসিডেন্ট ছিলেন, আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না। জিল্লুর রহমানও প্রায় 50-60 জন আওয়ামী লীগের খুনি, ডাকাত, চোর, গুন্ডা, বদমাস এদেরকে উনি ওই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করে রেহাই করে দিয়েছেন বিনা বিচারে। এগুলো তো অপরাধ। জিল্লুর রহমানের আমি মনে করি ওই যে পস্থুমাস বিচার হওয়া উচিত, মরণোত্তর বিচার। আর আব্দুল হামিদ এবং শেখ হাসিনার, আমি যেহেতু মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না, কমপক্ষে 50 বছরের জেল হওয়া উচিত। অবৈধভাবে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার পেছনে যারা কাজ করছেন, শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ এবং আব্দুল হামিদ প্রত্যক্ষভাবে দায়ী। স্যার, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, তার আগে একটু জানতে চাই যে সিনহা সাহেবের যে প্রসঙ্গটি আপনি বললেন, আপনি আপনি কি মনে করেন আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী, ওই দিনই তো তাদের আসলে পদ শূন্য হয়ে গেছে, তাদের যে সংবিধানে রক্ষা করার কথা রাষ্ট্রপতি আব্দুল হামিদের। কিসের সংবিধান, কিসের রাষ্ট্র? তারা না বাংলাদেশে বিশ্বাস করে। আপনি সংবিধান তো তখনই আসবে যখন আপনি রাষ্ট্রে বিশ্বাস করবেন। এরা তো সব ভারতপন্থী, ভারতের দালাল, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এই যে বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত, স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি। স্বাধীনতার বিপক্ষের শক্তি বলা হয় কাদের? যারা 1971 সালে পাকিস্তান সরকারের সহযোগিতা করেছিলেন, কোলাবোরেট করেছিলেন, জামাত ইসলামী, মুসলিম লীগ এবং আরো বিভিন্ন দলের বা অন্য বা দলহীন লোক যারা কোলাবোরেট করেছিলেন, সহযোগী দালালি করেছিলেন পাকিস্তানের। কিন্তু স্বাধীনতার প্রায় 50 বছর পরে ওই সমস্ত লোকদেরকে স্বাধীনতা বিরোধী বলার কোনো অবকাশ নেই। কেননা বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, ওটা তো একটা গৃহযুদ্ধও ছিল, সিভিল ওয়ার যেটা। যেমন আমেরিকার যুক্তরাষ্ট্রে, এই যে আমেরিকার দক্ষিণ দিকের কনজারভেটিভ রাজ্যগুলো এই যে ওয়াশিংটনের বিরুদ্ধে যে বিদ্রোহ করলো প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সময় 1860-এর দশকে, যেটাকে সিভিল ওয়ার বলা হয়, সিভিল ওয়ার শেষ হওয়ার পরে তাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়েছে নাকি? যেভাবে তারা এই যে নিজামি এবং মুজাহিদ এবং মোল্লা এদেরকে যে ফাঁসি দিলেন রাষ্ট্রদ্রোহী কাজের জন্য। সিভিল ওয়ারের এক পক্ষ জেতে, এক পক্ষ হারে। পরাজিত পক্ষ সবাইকে আপনি রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসি দিতে পারেন না, বিচার করতে পারেন না, এবং তাদেরকে দেশদ্রোহী বলেও, স্বাধীনতার বিপক্ষের শক্তি বলেও চিহ্নিত করতে পারেন না। আমার থিওরি অনুযায়ী স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে একটাই, একটা দল বা তাদের অনুচর, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিলিয়ে বাংলাদেশকে অখণ্ড ভারতের অঙ্গরাজ্য হিসাবে পরিগণিত করতে চায়। যেমন আমার প্রাক্তন বন্ধু ইকবাল সোবহান চৌধুরী, আপনাদের সাংবাদিক, আমার সেই 1964 সাল থেকে আমার রুমমেট ছিল ঢাকা কলেজে, এক অতি ঘনিষ্ঠতম বন্ধু ছিল অতীতে। সে তো আগরতলাতে গিয়ে বলল
যে আমি এই ভারত এবং বাংলাদেশের ভিন্ন এই যে মুদ্রা, এটাতে বিশ্বাস করি না। ভারত এবং বাংলাদেশের একটাই মুদ্রা হওয়া উচিত। আপনি জানেন মুদ্রা হচ্ছে সার্বভৌমত্বের লক্ষণ, এবং যে জন্য ভারতীয়রা খুব খুশি হয়ে ইকবাল সোবহান চৌধুরীকে একটা টাইটেল দিল, সেটা হচ্ছে ভারত বন্ধু। এখন ভারত বন্ধু ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ যা চিন্তা করে সেটা হচ্ছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হবে। আমি আমার একটা খোলা চিঠিতে ইকবাল সোবহান চৌধুরীকে লিখেছিলাম, এবং পরে ঢাকায় দেখা হওয়ার পরেও বলেছিলাম যে তুই যে এটা বলে আসলি ভারত আগরতলায় গিয়ে যে আমাদের এই একটাই মুদ্রা থাকা উচিত, তোদের নেতা শেখ মুজিবুর রহমান 1966 সালে যখন 6 দফা দাবি পেশ করলেন পাকিস্তানের কাছে, সেখানে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা মুদ্রা রাখার একটা প্রস্তাব দিয়েছিলেন। একই রাষ্ট্রে যদি দুটো প্রদেশে ভিন্ন মুদ্রা থাকতে পারে, তাহলে ভারত এবং বাংলাদেশ দুটো সার্বভৌম দেশ, দুই দেশের একটা কমন মুদ্রা হয় কি করে? তো এরা হচ্ছে স্বাধীনতার প্রধান শত্রু। স্যার আমার স্যার আরেকটা প্রশ্ন আছে যে সিনহা সাহেবের প্রসঙ্গটা নিয়ে আমি একটু আসলে চমকে উঠেছি। আপনার এই কথাটা শুনে আমি একটু শিহরিত এবং চমকে উঠেছি যে রাষ্ট্রপতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সামনে, আইনমন্ত্রীর সামনে, প্রধানমন্ত্রীর সম্পর্কে যে অভিযোগটি সিনহা সাহেব করেছেন, এই বিষয়টি কিন্তু উনি ওনার বইতে লিখেননি, বা উনি এ বিষয়ে কোনো ব্যবস্থা কেন নিলেন না? উনি সিটিং চিফ জাস্টিস, উনি কি কিছু করতে পারতেন না? কি বলছেন? তো পালিয়ে রাতারাতি পালিয়ে উনি দেশ ছেড়ে চলে গেলেন যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তখন এর বিরুদ্ধে প্রতিরোধ করার বা প্রমাণ করবেন কি করে শেখ হাসিনা তাকে লাথি মেরেছিল? তবে আমি তাকে অবিশ্বাস করি না। উনি খুব দুঃখের সঙ্গে কথাটা আমাকে বলেছেন। আমি কোনো সিনহা প্রেমী না। তার যা রোল এই যে মাহমুদুর রহমানের সঙ্গে এবং তথাকথিত যুদ্ধবন্দীদের ব্যাপার নিয়ে তিনি যে ভূমিকাটা পালন করেছেন সেটা ন্যাক্কারজনক। তিনি আমাকে ওই একই দিনই বললেন তিনি ভারতে গিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দরজা বন্ধ করে সিনহার সঙ্গে ৩-৪ ঘন্টা কথা বলেছেন। আমার জিজ্ঞাস্য যে সিনহার সঙ্গে মোদী কি কথা বলতে পারেন একটা ভিন্ন দেশের চিফ জাস্টিস সঙ্গে? উনি তখন চিফ জাস্টিস। সুতরাং ওই যে লাথি মেরেছেন এবং রাষ্ট্রপতি এবং তথাকথিত প্রধানমন্ত্রী এই একজন চিফ জাস্টিসকে লাথি মারার মতো গর্হিত অপরাধ করতে পারেন, আর যারা দেশের আইন কানুন স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করতে পারে, হাজার হাজার মানুষকে বিনা বিচারে গুম খুন করতে পারে, একজন চিফ জাস্টিসকে যে তার করুণায় চিফ জাস্টিস হয়েছে তার এমন কোনো গুণ বা কৃতিত্ব নেই। উনি তো ভালো করে বাংলাও বলতে পারেন না, ইংরেজিও বলতে পারেন না জাস্টিস সিনহা। তাকে যখন চিফ জাস্টিস করা হলো সেটাও তো এক ধরনের ব্যাকডোর দিয়ে এক ধরনের নেপোটিজম। তো তাকে লাথি মারাটা তো বড় কথা না। তারা তো রাষ্ট্রেই বিশ্বাস করে না, হাসিনাও বিশ্বাস করে না, হামিদও বিশ্বাস করে না। তবে স্যার এই ঘটনায় একটি বিষয় স্পষ্ট যে আপনি যদি আপনার পদে বসে আপনি যদি আপনি যে সম্মান পেয়েছেন বা আপনি যে চেয়ারে বসছেন, আপনি সেই চেয়ারের মর্যাদা যদি আপনি না রাখেন, আপনি যদি নিজেকে বিকিয়ে দেন, আপনার কোনো মূল্য আর কোথাও থাকবে না। আসলে তারাও জানে আপনাকে তারা ব্যবহার করছে। এখন আপনি তাদের বিরুদ্ধে একচুল পরিমাণ গেলেই তারা এই আপনাকে লাথি মারবে, আপনাকে ঘাট ধরে বের করে দেবে। নিশ্চয়ই আপনি দেখেন ওই যে জাস্টিস সিনহার সিভি দেখেন, এবং হাইকোর্টের আরো কয়েকজন জাস্টিস আছেন তারা না জানে বাংলা, না জানে ইংরেজি, এবং ওই যে একজন শামসুল ইসলাম মানিক নাকি তার নামে, তো তার কথাবার্তা শুনলে তো মনে হয় না একজন শিক্ষিত লোকের সঙ্গে। শামসুদ্দিন মানিক তো ওই একই ক্যাটেগরির তো সবগুলা জাস্টিস, ওই 2-4 জন ছাড়া, রিফাত আহমেদ এবং আরো 2 জন ছাড়া বাদ বাকি জাস্টিস গুলো তো মানে গ্রামের বটতলার উকিলের মতোই। যেটা এই যে আব্দুল হামিদ সম্বন্ধে আমাকে একজন ফোন করে বলল যে কিশোরগঞ্জের এক লোক তাকে বলেছে যে উনি ল পরীক্ষা কিন্তু উনি নিজে দেননি, আরেকজন বসে তার জন্য এলএলবি পরীক্ষা দিয়েছে। তা আমি দেখিনি, তবে এলএলবি পাশ করাটা বিরাট ব্যাপার না।
উনি তো মূলত একজন বটতলার উকিল, থার্ড ক্লাস গ্রাজুয়েট, একজন তৃতীয় শ্রেণীর মানুষ। তার কথাবার্তায় দেখেন না, ভালগার কথাবার্তা বলছেন প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে, যে অশ্লীল মন্তব্য করছেন কনভোকেশন স্পিচে। যে ভদ্রলোক কোনদিন বিশ্ববিদ্যালয়ে পড়েননি, জানেন না কনভোকেশন কি, কমেন্সমেন্ট কি, তিনি কনভোকেশন স্পিকার হয়ে ছেলে মেয়েদের উৎসাহিত করবেন কিছু নীতি কথা বলে, ভালো কথা বলে, তা তো উনি জানেন না। উনি সেখানে সেক্সিস্ট জোক করছেন যে প্রিয়াঙ্কা চোপড়া এসেছিল আমার স্ত্রীর জন্য, তাকে আর আমি বঙ্গভবনে ডেকে নিয়ে কথা বলতে পারলাম না, এবং ছেলে মেয়েরাও উজবুকের মতো হাসলো। সে রাষ্ট্রপতি। তবে এটা খুব দুঃখজনক যে বাংলাদেশের রাষ্ট্রপতিরা, অর্থাৎ পদের ওজনটাই তারা বোঝেন না আসলে। রাষ্ট্রপতি একটা ইন্ডিয়ান নায়িকার সঙ্গে দেখা করার জন্য যে উদগ্র আগ্রহ, যেভাবে বললেন তিনি, এটাকে রাষ্ট্রপতির পদটাকে হেয় প্রতিপন্ন করা, পদটাকে, সেটা কনভোকেশন স্পিচে। আমি তো কনভোকেশন স্পিচে, জি, পক্ষে 20-30টা কনভোকেশন অ্যাটেন্ড করেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি সূত্রে। আমার নিজেরও কনভোকেশন অ্যাটেন্ড করেছি অস্ট্রেলিয়াতে। ওখানে কনভোকেশন স্পিকারদের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আসা হয়, এবং যেমন ডক্টর ইউনুস কুড বি এ কনভোকেশন স্পিকার। রাষ্ট্রের চ্যান্সেলর বলেই তাকে প্রাইভেট এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে যে দাওয়াত করতে হবে, এবং উনি যে কথাগুলো বললেন অশ্রাব্য, অশ্লীল, এবং যেগুলোর কোনো মানে সাধারণ চায়ের দোকানেও লোকে, গ্রামের চায়ের দোকানে, ছোট শহরের চায়ের দোকানেও এই ধরনের অশ্লীল জোক যারা করে না, সেটা রাষ্ট্রপতি, তথাকথিত রাষ্ট্রপতির মুখ থেকে বেরোচ্ছে। এবং তার কাছে এই 42 জন বুদ্ধিজীবী দরখাস্ত লিখছেন। এত লজ্জা আমি কোথায় রাখবো? আপনার বাড়িতে যদি ডাকাতি করতে আসে, আপনি সে ডাকাতের সর্দার বা ডাকাতের সহযোগীকে কমপ্লেন করতে যাবেন যে দেখো তোমার লোক কাল রাত্রে আমার বাড়িতে ডাকাতি করেছে, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, এদেরকে ধর্ষণ করেছে, কি করব বলো তো? তো সে ডাকাতের সর্দার বলে ঠিক আছে আমি দেখবো এরকম যেন আর না ঘটে। এই ব্যাপারটা তো ওইরকমই। ডাকাতের সর্দার হচ্ছে হামিদ আর হাসিনা, তাদের কাছে আপনি অভিযোগ নিয়ে যাচ্ছেন যে তোমার ইলেকশন কমিশনার এটা করছে, অ্যাজ ইফ ইলেকশন কমিশনারকে সরিয়ে দিলে বা 2 কোটি টাকা তসরুফের বিচার হলে, যেখানে হাজার হাজার কোটি টাকা, 60,000 কোটি টাকা যেখানে বছরে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে 2,000 কোটি টাকায় 2 কোটি টাকা কি? কিছুই না। তো এগুলো তো বলতেও এখন বললে তো আমার মনে করি সময় ক্ষেপণ করা হচ্ছে। আমি তো এগুলো মানে এ সমস্ত দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত রাষ্ট্রপতির কাছে আপনার চিঠি লিখতে হবে, আপিল করতে হবে, দরখাস্ত করতে হবে, এটা তো আমার ঠিক বোধগম্য না। কেন আমরা করতে যাব? তবে স্যার এদের উদ্দেশ্যটা এখনো বোঝা যাচ্ছে না। যে উদ্দেশ্যেই তারা মাঠে নেমেছেন কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমরাও খোঁজ খবর করছি যে হঠাৎ করে কেন এই দেশপ্রেম, হঠাৎ করে কেন এই চিঠি, অনেক বিষয় তারা স্কেপ করে যাচ্ছেন রাষ্ট্রের সঙ্গে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে যুক্ত। তো আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি জানেন যে এই ব্যাপারে আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি, রাষ্ট্রপতি, তথাকথিত রাষ্ট্রপতির কাছে যে এই 42 জন চিঠি লিখলেন, ফরিয়াদ করলেন, যদি হাসিনা সরকার এদের দাবি মেনে নেয় তখন কি হবে? হাসিনা সরকার তো একটা বৈধতার স্ট্যাম্প পেয়ে যাবে যে 42 জন বুদ্ধিজীবী হাসিনা সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, তাকে বৈধতা দেওয়ার জন্য এই যে দরখাস্ত করেছে, এবং হাসিনা তাদের কথা মতো দাবি মেনে নিয়েছে, নুরুল হুদাকে সরিয়ে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এটা তো হাসিনার পক্ষে যাবে। এই যে 42 জন সুধী সমাজের মেম্বার, আমার অতি প্রিয় ঘনিষ্ঠ ব্যক্তি, অনেকের সঙ্গে আমার তুই সম্পর্ক, তাদের জন্য আমার দুঃখ হবে যে তোমরা ভুল করে যে কাজটা করলে, এটার সুযোগ সুবিধা তো পেয়ে গেল অবৈধ হাসিনা সরকার, আর তোমরা অবৈধ রাষ্ট্রপতি। আমি তো জীবনে কোনোদিন এরশাদ সাহেব বা প্রেসিডেন্ট ইরশাদ আমার মুখ দিয়ে কোনোদিন বেরোয়নি, বেরোবেও না। সুতরাং যে অবৈধ, আজ অবৈধ, সে কালকেও অবৈধ, পরশুদিনও অবৈধ। সুতরাং হামিদ এবং হাসিনা চিরকাল অবৈধ থাকবে, এবং এদের বিচার হওয়া উচিত। এখানে কমপক্ষে 50 বছরের জেল হওয়া উচিত, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া উচিত এসব অপরাধীদের। তাদের এবং স্যার দেখুন স্যার, আমেরিকায় নতুন প্রশাসন আসছে এবং হাসিনা হাতে এখন একটা বিষয় যাবে
যে দেখো আমাদের দেশের সিভিল সোসাইটি খুব সোচ্চার, দেশের সিভিল সোসাইটিও কিন্তু সবকিছু নিয়ে খুব ওয়াচডগের ভূমিকায় আছে। আসলে কিন্তু তা না, কিন্তু তারা কিন্তু 12 বছর পরে হঠাৎ করে এই চিঠি পাঠাচ্ছেন। এটা একটা ভুল ধারণার সৃষ্টি করবে যে দেশে গণতন্ত্র আছে, এই জন্য খবর কাগজ এগুলো ছাপানো হলো, টেলিভিশনে দেখানো হলো, আলোচনা হচ্ছে এতবার। এগুলো কি? এটা তো হিতে বিপরীত। এই চিঠি তো যে উদ্দেশ্যে লেখা হলো তার ঠিক একেবারে ডায়ামেট্রিক্যালি একটা অপোজিট রিয়াকশন হচ্ছে। ফল, ফলটা হচ্ছে পুরো আপনি চাননি সেটাই, সেই ফলই নিয়ে আসবে এই চিঠি। আমি এই চিঠি দেওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। বোঝা যাবে স্যার এখানে কে কোন লবি থেকে কোন গুটি চাল খেয়ে বা কোন প্রলোভনে কি করছে, এটা আমরা নিশ্চয়ই জানতে পারবো। আপনি জানেন যে 23শে ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার আওয়ামী লীগ অফিসে গেছেন, এবং আওয়ামী লীগ অফিসে যাওয়ার পরে পরপরই ইত্তেফাকে যে একটি শিরোনাম ছিল যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে আমাদের কোনো বন্ধু নেই। এর পরপরই ইত্তেফাক আবার তার শিরোনাম চেঞ্জ করে। নিশ্চয়ই এটা নিয়ে প্রতিক্রিয়া, যখন বিরূপ প্রতিক্রিয়া হচ্ছিল তখন ইত্তেফাক তার শিরোনাম চেঞ্জ করে যে আমাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক। তো অর্থাৎ এই বিষয়টি সাধারণ মানুষ নিচ্ছে না। পাশাপাশি আমি একটু যেতে চাই আপনার বিশ্ববিদ্যালয়ের এক বছরের সিনিয়র ফ্রেন্ড, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, যিনি এনএসএফ এর সদস্য ছিলেন। আমাদের অনেক লোকজন ওখানে বর্ডারের ভিতরে ঢুকে অনেক ভিতরে যায় এবং বন্দুক নিয়ে যায়, গোলাগুলিও করে, হ্যাঁ বমও নিয়ে যায়। তো এটা শুধু একতরফা দোষ না, আমাদেরও কিন্তু দোষ। কারণ আমাদের কিছু দুষ্ট ব্যবসায়ীরা এরা ওখানে ইলিগালি যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে, তখন ওরা বাধ্য হয় ভয়ে, কারণ অস্ত্র থাকলে তো ভয়ে ওদের গুলি করে ফেলে। তো এখানে উপস্থিত সাংবাদিকরা কেউ জিজ্ঞেস করতে পারলো না যে ফেলানির হাতে কি অস্ত্র ছিল। আমাদের এই যে নিরীহ মানুষগুলো মারছে, কার হাতে কি অস্ত্র ছিল? অস্ত্র যদি থাকে বিএসএফ সেইটা রিকভারিও তো দেখাবে, তাই না? যে অস্ত্র নিয়ে ঢুকছিল, আমরা এটা রিকভারি পাইছি, তার কাছ থেকে এটা পাওয়া গেছে, ওই অস্ত্র, এই বুলেট। আপনি কি মনে করেন আপনার এই সিনিয়র বন্ধুর? দেখেন, আমার বন্ধু না, এই সময় এরা সব বিশ্ববিদ্যালয়ের ভাই, এরা হচ্ছে সব অর্বাচীন ভারতীয় দালাল, বাংলাদেশের শত্রুর শ্রেণীর লোক। হাসিনা, হামিদ, মোমেন, এরা সব একই কাতারের দুষ্ট খত। কহর রিজভী, ইকবাল সোবান চৌধুরী, আপনি নাম করেন, ওবায়দুল কাদের, তোফায়েল আহমদ, সবগুলাই হচ্ছে দুষ্ট খত এবং এরা হচ্ছে বাংলাদেশের শত্রু। এরা কেউই বাংলাদেশে বিশ্বাস করে না। এই মোমিনের কথাতে কি মনে হয় যে সে ভারতের বিরোধী কেউ? তাকে তো মনে হচ্ছে একজন ভারতের নাগরিক বা ভারতেরই পররাষ্ট্রমন্ত্রী। সাফাই দিচ্ছে বিএসএফ কেন গুলি করে বাংলাদেশিদের নির্বিচারে হত্যা করে। যেটা আপনি বলেছেন, ফেলানির লাশ কাঁটা তারের উপর ঝুলছে একটা 14-15 বছরের মেয়ে, তার অপরাধ যে ভারতে যাচ্ছিল বেআইনি ভাবে। তো তাকে তো হত্যা করার কোনো আইন, আন্তর্জাতিক আইনে নেই। তাহলে আমেরিকানরা মেক্সিকানদের মেরে শেষ করে দিত, যারা মেক্সিকানরা আমেরিকাতে অনুপ্রবেশ করছে। এই যে লিবিয়া থেকে যখন ইটালিতে এবং গ্রিসে হাজার হাজার এই আপনার রিফিউজি জাহাজে করে, নৌকায় করে ভূমধ্য সাগর পার হয়ে গিয়ে ওখানে যখন হাজির হচ্ছে, তাদেরকেও তো ইটালিয়ান এবং গ্রিক পুলিশ, ফ্রেঞ্চ পুলিশ গুলি করে মারতে পারত। এরকম একটা ঘটনাও ঘটেনি। সুতরাং ভারত যেটা করছে আন্তর্জাতিক আইনের সঙ্গে আইনে বিরোধী কাজ করছে, এবং তার প্রতিবাদ না করে তথাকথিত সরকারের তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন যা বললেন, এটা ন্যাক্কারজনক, অর্বাচীন, সুলভ কি বলবো আমি, এক ধরনের ঘেউ ঘেউ, এবং এর কোনো মূল্যায়ন আমি দেই না, এবং এর সম্বন্ধে কোনো মন্তব্য করতে আমার ঘৃণা হয়। না, অ্যাকচুয়ালি স্যার দেখেন, আপনি দেখেন যে সে কিন্তু এই যে বিজয় দিবসের সময় লাল সবুজ তার পোশাকের মধ্যে আছে, সে এই উপলক্ষে কথা বলছে, সে কিন্তু পা চাটছে ইন্ডিয়া। এটার থেকে লজ্জাজনক কি হতে পারে আমাদের জন্য? এখন হাসিনা থেকে শুরু করে সরকারের যে ভারতের পা চাটে না,
সে সরকারে থাকতে পারে না। এমনকি আপনাদের সেনাপ্রধান আব্দুল আজিজ থেকে শুরু করে সবগুলোই তো ভারতের পা চাটা কুকুর। এবং কোন কুকুরটা বড়, কোনটা ছোট, কোনটা ভালো, কোনটা মন্দ, আমি পা চাটা কুকুর, সবগুলোই কুকুর। এদের জন্য একমাত্র মুগুর দরকার, এদের কাছে ফরিয়াদ করা, চিঠি লেখা, এদের কথা গণ্য করা। কি বললাম, এবং ভারতীয় রাষ্ট্রদূত যেটা বলেছে সে তো তার সত্য কথাটাই বলেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ভারতের কোনো বন্ধু নেই। কেন, আওয়ামী লীগ একমাত্র দল যেটা বাংলাদেশে বিশ্বাস করে না, যারা অখণ্ড ভারতবর্ষ গড়তে চায়। আমার সঙ্গে আওয়ামী লীগের এক নেত্রী বিয়ে হয়েছে তার আমেরিকান এক ডিপ্লোম্যাটের সঙ্গে, হাওয়াইতে একবার দেখা হলো। উনি আমাকে বলছেন যে এই সরকার বাউন্ডারি ওয়াল তুলে দিয়ে ভারত বাংলাদেশ এক করে ফেলতে হবে। এবং উনি আমাকে বলছেন আপনি তো বিএনপি, আপনি এটা বিশ্বাস করবেন না। আমি বললাম দেখেন, আমি কোনো দল করি না, বিএনপি আওয়ামী লীগ কোনো দলই না, তবে আমি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমি কৃতজ্ঞ, আমি দেশের প্রতি কৃতজ্ঞ, দেশ আমার জন্য যথেষ্ট করেছে। সুতরাং আমি ভারত বাংলাদেশ মিলে এক দেশ হবে এটা আমি কল্পনাও করতে পারি না, সমর্থনও করি না। তো মোমেনদের সম্বন্ধে আপনি উচ্চবাচ্য করে কি লাভ? এরা তো সব ভারতের দালাল, ভারতের পক্ষেই কথা বলবে। ইকবাল সোবহান চৌধুরী যেখানে বললো অভিন্ন মুদ্রা থাকবে ভারত এবং বাংলাদেশের, আর এও বলছে যে এরা যাচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে ওখানে, বিএসএফ বাধ্য হয়ে জীবন যান বাঁচানোর জন্য বিএসএফ গুলি করছে। এর চেয়ে বড় মিথ্যে কথাতে বিএসএফ এর চিফও এরকম কথা বলবে না। ভারতের প্রধানমন্ত্রী মোদিও হতে এ ধরনের কথা বলতে একটু দ্বিধাগ্রস্ত হবে। কিন্তু এই যে ভারতের দালাল, পাঁচাটা দালাল মোমেন, তার মুখে কথা বলতে আটকালো না। সে তো এর আগেও বলেছে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। তো এর সম্বন্ধে মন্তব্য এদের মানসিকতা হচ্ছে স্যার, ধরেন মন্ত্রী হওয়াটাকেই তারা জীবনের বড় সার্থকতা মনে করছে, লুটপাট করতে পারাটাকেই তারা জীবনের বড় সার্থকতা মনে করছে। নিশ্চয়ই তারা তাদের ভবিষ্যতে মানুষ যে তাদেরকে থুতু দেবে, তাদের যে সম্মানের জায়গাটা তারা ভাবছে না, দেশপ্রেমের জায়গাটা তারা ভাবছে না। তো ডক্টর তাজ হাশমি, এই যে ইন্ডিয়ান আগ্রাসন, রয়ের পার্টিসিপেশন আমাদের প্রতিটা ক্ষেত্রে, প্লাস এই যে ফ্যাসিস্ট সরকার, সবকিছু মিলিয়ে আমাদের মুক্তির পথকে আমরা তো কোনো রাস্তা দেখছি না আসলে। বন্ধ অবস্থা সবার। গণসচেতনতা, গণবিদ্রোহ, সেনাবাহিনীর একটা অংশ অস্ত্র তুলে ধরবে, তারপরে ওরা নামবে, তারপরে আমরা রাস্তায় নামবো, এটা যদি মনে করে জনগণ, তাহলে আরো 50 বছর অপেক্ষা করতে হবে। জনগণের প্রতিরোধ ছাড়া কোন দেশে ফ্যাসিবাদ উৎখাত করা সম্ভবপর হয়নি। হিটলার, মুসোলিনি, সাদ্দাম হোসেন কেউই সুশীল সমাজের কথায় বা দুটো আর্টিকেল লিখলেন খবরের কাগজে বা দুটো বক্তৃতা দিলেন, তারা কই করে ক্ষমতা ছেড়ে চলে গেছে, এ ধরনের নজির ইতিহাসে নেই, বাংলাদেশের ক্ষেত্রেও নেই। আপনি যে কথাটা বললেন যে মুমিন প্রসঙ্গে, এদের কি লজ্জাও নেই যে এদেরকে লোকজন থুতু দেবে, ঘৃণা করবে? পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশে যে আমাদের পলিটিক্যাল কালচার যেটা আমরা নার্চার করছি, গড়ে তুলেছি, সেখানে ক্ষমতাধর লোকদেরকে বড় মনে করা, সম্মান করা, এটা আমাদের রক্তে রক্তে ঢুকে পড়েছে, রন্ধ্রের ভিতরে। এটা ঔপনিবেশিক শাসনের ফলে, 1000 বছরের পরাধীনতার ফলেই এভারেজ বাঙালি, অধিকাংশ বাংলাদেশি মানুষ যে ক্ষমতায় তাকে সালাম দেয়াতে বিশ্বাস করে। দারোগা, পুলিশ অফিসার, ডিসি, এসডিও, এরা একটা বড় প্রফেসরের চাইতেও অনেক উঁচু স্থানে এদের বাস। যেমন বেনজির আহমদ আইজি আর ডক্টর ইউনূস যদি এক জায়গায় যায়, লোকজন প্রথমে বেনজির আহমদকে সালাম দেবে, তারপরে ডক্টর ইউনূসকে সালাম দেবে কিনা চিন্তা করবে। সুতরাং মুমিনের কথা যে বললেন, এদের কি লজ্জা নেই? এখন এরশাদ দেখেন, এরশাদ বাংলাদেশিদের মনস্তত্ত্ব সবচেয়ে ভালো বুঝেছিল। এরশাদ বুঝেছিল যে প্রতিটা লোককে কেনা যায়, দু একটা এক্সেপশন আছে, এবং পয়সা দিয়ে কেনা যায়, ব্যভিচার করা যায়, পরকিয়া করা যায়। লোকজন তোমার আড়ালে একটু একটু হাসাহাসি করবে, কথাবার্তা বলবে, সামনে দেখলেই এরশাদ সাহেব বলবে।
এখনো প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে যারা এরশাদ সাহেব, প্রেসিডেন্ট এরশাদ বলে। আমি তো বলি খুনি, লম্পট লম্পট ভ্রষ্ট এরশাদ। আমার কাছে সে বিশ্ব বেহায়া। কোনোদিনও এই বিশ্ব বেহায়া এরশাদ এবং তার সহযোগী কোন মন্ত্রী, তার সঙ্গে যারা কাজ করেছে, তার সঙ্গে যারা, তাদের প্রতি আমার কোনো শ্রদ্ধা কোনোদিনও থাকবে না, এখনো নেই, ভবিষ্যতেও নেই। সবাই যদি এ ধরনের চিন্তা করেন যে যারা দালালি করেছে তারা চিরকালই দালাল, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। অমুক মন্ত্রীর মেয়ের বিয়ে, অমুক অমুক অমুকের ছেলের বিয়ে, ও আমার বন্ধু, ও আমার চাচা, ও আমার মামা, যেতে হয়। যেদিন আপনারা আপনাদের পিতা মাতা, ভাই বোন, ছেলে মেয়ে যারা হাসিনা সরকারের সঙ্গে দালালি করছে, সম্পর্ক রাখছে, যতদিন ওদের ত্যাগ করতে পারবেন না, ওদের সামাজিকভাবে বয়কট করতে পারবেন না, ততদিন পর্যন্ত বাংলাদেশে এই স্বৈর শাসন থেকেও মুক্তি পাওয়া যাবে না। মানে স্বৈর শাসন নাম্বার 1 থেকে নাম্বার 2, নাম্বার থেকে 3, এভাবে তো চলবে না। হাসিনার পরে আরেক স্বৈর শাসক আসবে যদি আমাদের এই কালচারটা পরিবর্তিত না হয়। যেটা আমি সবসময় বলি, যাদের বয়স 18 থেকে 49 তাদেরই একমাত্র সময় এখন যুদ্ধ করার, তারা রুখে দাঁড়াবে। এর চেয়ে বড় যারা, তাদের অধিকাংশই পচে গেছে। তবে ডক্টর তাজ হাশমি, আমার যতটুকু পর্যবেক্ষণ, আমার মনে হচ্ছে যে শেখ হাসিনা এখনই প্রস্তুতি শুরু করেছেন যে আগামীবারে আবার কিভাবে ক্ষমতায় আসা যায়। কারণ 2008-এ ছিল একরকম কৌশল, 2014-তে ছিল একরকম কৌশল, 18-তে ছিল একরকম কৌশল, এখন 23-এ যে নতুন একটা কৌশলের তারা অবতারণা শুরু করেছেন, সেটি 23-এ হোক বা মধ্যবর্তী নির্বাচনের কথাও শোনা যায়। এখন জনগণ যদি না নামে, সবার মধ্যে এক ধরনের জুজুর ভয় পেয়ে বসেছে। যেমন কেউ কেউ আমাকে ইনবক্স করেন যে আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আবার সরকার টের পাবে না তো। তার মানে এক ধরনের বাজে আতঙ্ক, এক ধরনের জুজুর ভয়। এটা একবারে অমূলক না। ভয়ের পেছনে কারণ আছে। কেননা গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, লোকজন গায়েব করে দিচ্ছে, তার বিরুদ্ধেও তো কোনো প্রতিবাদ হচ্ছে না। আপনি যেটা বললেন যে 42 জন সুধী সমাজের যে সদস্য, তারা তো তাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন না। তো চিঠি লিখতেন, যদি স্টেটমেন্ট দেন আজাইয়া আব্দুল হামিদকে লিখতেন, হাসিনাকে লিখতেন, তাও তো লেখেননি গত 12 বছরে। সুতরাং আপনি কাকে দোষাবেন? যেখানে সমাজের সবচাইতে বুদ্ধিমান এবং যারা সচেতন ব্যক্তি, তারা যদি সরকারের এই স্বৈর শাসনের বিরুদ্ধে মুখ না খোলেন বা সাহস না পান, তাহলে মানে সাধারণ লোকজন রাস্তায় নামবে কি করে? আপনাকে এক্সাম্পল দিতে, আপনি রাস্তায় নামবেন, তাহলে আপনার সঙ্গে লোকে রাস্তায় নামে। যেটা মৌলানা ভাসানী করতেন, উনি আগে রাস্তায় নামতেন, তখন জনগণ রাস্তায় নামতো। আমাদের অপোজিশনের যে নেতৃবৃন্দ, তারা তো আওয়ামী লীগের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে শাদী দিচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, সবগুলোই তো ওই রসুনের গোড়ার মতো এক। মানে আওয়ামী লীগের কোনটা আর বিএনপি কোনটা, যে জন্য দেখলেন না মেজর হাফিজ সাহস করে এই হাসিনা সরকার নিপাত যাক বলাতে তাকে শোকজ করার ধৃষ্টতা দেখালো। এই যে ফখরুল ইসলাম গং, যে কথাটা, যে স্লোগানটা পবিত্রতম স্লোগান, যে স্বৈরাচার নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, বাংলাদেশের পবিত্রতম স্লোগান। মোবারকবাদ না দিয়ে, তাদেরকে অভিনন্দন না জানিয়ে, ধন্যবাদ না জানিয়ে, তাদেরকে খুবই ভদ্র ভাষায় শোকজ করছে বিএনপি নেতৃবৃন্দ। এটাও তো একটা পরিতাপের বিষয়। সুতরাং অপোজিশন যদি রাস্তায় না নামে, জনগণ নামবে কি করে? ডক্টর তাজ হাশমি, ভালো থাকুন। আপনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন জাস্টিস সিনহাকে নিয়ে, সেটি নিয়ে আমার মনে হয় যে অনেক বেশি ব্যস্ত হয়ে যেতে হবে, একটু খোঁজ খবর করতে হবে যে আর কি কি ঘটেছে এই বিষয়গুলো নিয়ে। নিশ্চয়ই আমরা কথা বলবো। ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনি ঢাকার জন্য, আমার কথা শোনার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বুঝতেই পারছেন ডক্টর তাজ হাশমি যেমনটি বলছিলেন, বিচারপতি সিনহাকে উদ্ধৃত করে
যে প্রধানমন্ত্রী তাকে লাথি মেরেছেন রাষ্ট্রপতির সামনে। তো এটি একটি ভয়ঙ্কর তথ্য। যেই দেশে প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং আইনমন্ত্রীর সামনে অপমানিত হতে হয়, সেই দেশের আইনের শাসন, সেই দেশের সুশাসন, সেই দেশের শাসকদের মেন্টালিটি সম্পর্কে, মানসিকতা সম্পর্কে বলার জন্য খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন হয় না। তো আমরা অনেক বিষয় নিয়ে কাজ করছি, নিশ্চয়ই আরো তথ্য, আরো অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো। দর্শক ভালো থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।